আসসালামু আলাইকুম। আমি ইমন রাজবাড়ী জেলার পেনীনগর গ্রাম থেকে লিখছি। ঘটনাটি আমার এক বড় ভাইয়ের মুখ থেকে শোনা। আমি তার ভাষায় গল্প আকারে বলছি। অত্রাই রানীনগর নওগাঁ থানাটির নাম শুনে থাকবেন অনেকেই। 2005 সালের ঘটনা সেটি। সর্বহারা নামের দলটি প্রতিনিয়ত মানুষ খুন করত। তাদের মাঝে একজন ছিল যার নাম ছিল সাখাওয়াত। সাখাওয়াতকে 11 জানুয়ারি সন্ধ্যা 5:08 গলা কেটে খুন করে। রাত 12টার দিকে তার লাশটি মর্গে পৌঁছায়। লাশটি ফেরত আনার জন্য গাড়ি খোঁজার জন্য বাহির হলে গাড়ি মেলানো একসময় অসম্ভব হয়ে পড়ে। অবশেষে একজন ড্রোন বলেন, আনিস রহমান, একটি লোককে বলে চেষ্টা করতে পারো তুমি। আনিস রহমানকে যখন পাওয়া গেল সময় রাত 12:30 কিছু কম বেশি হতে পারে। এখানে বলা দরকার, আনিস রহমানের বয়স 50 বছর। সে ভট ভুটি চালক, আর সে শুধু এ ধরনের লাশকে বহন করত এবং মোটা অঙ্কের টাকা নিত। কিন্তু সাখাওয়াতকে বহন করায় তার জীবনে অভিশপ্ত অধ্যায় হবে তা আনিস কখনোই চিন্তা করেনি। আনিস রহমানকে সাখাওয়াতের লাশটি উঠিয়ে দেয়া হলো তালায় বাঁশের তৈরি বিছানা দিয়ে মুড়ি দিয়ে। গাড়িটি যখন ছাড়ার জন্য আনিস রহমানকে বলা হলো, রাত তখন প্রায় 2টা। ইঞ্জিন চালু করতে গেল। অনেক টাইট হয়ে আছে ইঞ্জিনের চাকা। আনিস চালু করতে পারলেন না। যারা লাশটি নিতে এসেছিলেন তাদের মধ্যে 2 জনও পারলেন না। তারপর আনিস হঠাৎ দেখলেন চাকার সাথে আটটি আটকে আছে। সেজন্য চালু হচ্ছে না তার সেই ইঞ্জিন। তো হাতটি তালায় খুলে ভেতরে দিয়ে গোল করে তালায় বেঁধে দেওয়া হলো। তারপর মেশিনটি চালু করে যাত্রা শুরু করলেন রাত 2:30 দিকে। যে লোকটি শুধু লাশ বহন করেন সে যে খুব সাহসী হবে তা বলার অবকাশ রাখে না। কেউ নেই গাড়িতে। লাশ নিয়ে যারা গিয়েছিলেন ভয়ে কেউ গাড়ির সঙ্গে আসেননি। মর্গ থেকে গাড়িটি রাস্তায় চলা শুরু করল। শহরের মধ্যে রাস্তা, মানুষ শূন্য, আর কুয়াশায় রাস্তার লাইটগুলো মৃত দেখাচ্ছে। যে নদীটি নওগাঁ শহরকে 2 ভাগে ভাগ করেছে সে নদীর উপরে ব্রিজের মাঝামাঝি জায়গায় আসতে আনিস গাড়িতে ঝাঁকুনি অনুভব করলেন। গাড়ি থামালেন। মৃদু আলো পিছন ফিরে দেখলেন লাশের বাঁধনগুলো খুলে গেছে। উঠে এসে শক্ত করে বাঁধলেন লাশটিকে। আবার পথ চলা শুরু করলেন। বৃষ্টি পার না হতেই আবারও সেই একই ধরনের ঝাঁকুনি। আবারও পেছন ফিরে দেখলেন আনিস, না, সবকিছু ঠিকই আছে। পথ চলা শুরু করলেন পুনরায়। সান্তাহার রানীনগরে যে রাস্তা আছে সে পথটি ধরে। বাতাস বইছে, শীতের প্রকোপ বেশ। মাঝে মাঝে কুয়াশা যেন একদম ঘিরে ফেলছে 5 মিটারেরও কম দৃষ্টিসীমানা। খুব ধীরে গাড়ি নিয়ে আসতে বাধ্য আনিস। গাড়িটি সান্তাহারের রাস্তায় প্রচন্ড ঝাঁকুনি খেল। ঝড়ের মতো বাতাস, আর কুয়াশায় নিজের হাতটি দেখতে পাচ্ছে না আনিস। সাহসী মানুষ, তারপরও ভয় পেয়ে গেলেন তিনি। যতটুকু দোয়া জানতেন তা পড়তে শুরু করলেন। গাড়িটি থামিয়ে গাড়ি থেকে না নেমে তিনি বসে থাকলেন। এবার অনুভব করলেন গাড়ির উপর অনেক ভারী কিছুর অস্তিত্ব। পেছনে না ফিরে দোয়া কালিমা পড়লেন তিনি। 10 মিনিট পর আস্তে আস্তে বাতাসের গতিবেগ কমে গেল। কুয়াশাটাও একেবারেই কেটে গেল। পেছনে না ফিরেই
ভটভটি চালাতে শুরু করলেন আনিস। কিন্তু গাড়িটা একেবারেই যেতে চাচ্ছিল না। যেন 20 থেকে 25 মণ ওজনের কিছু টানছে গাড়িটাকে। একসময় ভারী বস্তুটি মনে হয় উধাও হলো। গাড়িটি স্বাভাবিক গতিতে চলতে শুরু করল। রক্তদয় বিলের পাশ দিয়ে চলছে ভটভটি। মিনিট 15 পার হয়ে গেল। হালহালিয়া স্টেশনের কাছে পৌঁছতেই ইঞ্জিনটি বন্ধ হবার উপক্রম। কি হলো দেখার জন্য ইঞ্জিনের দিকে তাকিয়ে দেখলেন ওই হাতটি ইঞ্জিনের চাকার ওই জায়গায় আটকে আছে। এত ভয় পেল যে শীতেও তার সমস্ত শরীর ঘেমে উঠল। হাত পা থরথর করে কাঁপছে। ভয়ে নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম। মনে সাহস নেবার চেষ্টা করেছে। মনে মনে ভাবে অনেক লাশ তো এই গাড়ি করে নিয়ে গিয়েছে সে, তাহলে ভয় কি? সাহস করে যখন পেছনে ফিরল, দেখল একটি আলো, অথচ কালচে। বিলের মধ্যে চলে গেল। যখন আলোটি যাচ্ছিল তখন পানিতে শব্দ হচ্ছিল, স্পষ্ট শুনতে পেল আনিস। তারপর লাশের দিকে চোখ যেতেই আবারও আটকে উঠল আনিস। 3টা বাঁধনি খোলা আর বুকের মাঝে রক্তে ভেজা। কিন্তু এই রক্ত একেবারেই তাজা রক্ত। 7-5 না ভেবে শুধু এটুকুই ভাবল, এখানে থাকলে মৃত্যু তার হবেই। দৌড় দিয়ে যাবার রাস্তাও নেই। সাহস নিয়ে হাতটি ভেতরে দিয়ে আরো শক্ত করে বাঁধলেন। শুরু করলেন ভটভটি চালানো। গাড়ি এসে পৌঁছল রানীনগরে। দেখলেন কিছু মানুষ ঘুমোচ্ছে। গাড়ি থামিয়ে বসে রইলেন 30 মিনিটের মতো। এর মাঝে ওয়াশরুমের কাজ সেরে হালকা হলেন আনিস। আনিসের মনে হলো আরেকটু পরেই ফজরের আজান হবে। তাই আবারও ভটভটি চালু করে যাত্রা শুরু করলেন। রানীনগর পার হয়ে ব্রিটিশ আমলের করা একটি ব্রিজ, যেটিকে হাতিসুরার ব্রিজ নামে অনেকেই ডেকে থাকেন। এই ব্রিজটি রক্তদয়ের বিলের শেষ সীমানা। গাড়ি যখন সেখানে পৌঁছল, ব্রিজের কাছে আসতেই ছাইলতে পরিবেশটি হয়েছিল। ঠিক সেরকম হলো। আবারও চারদিক এত কুয়াশা যে ভটভটির লাইট জ্বলছে কিনা বোঝা যায় না। হঠাৎ পিঠে কারো স্পর্শ অনুভব করল আনিস। সমস্ত শিরা, উপশিরা, চোখ, কান সবকিছু দিয়ে গরম বাতাস বাহির হতে শুরু করলো আনিসের। কি করবে ভেবে পাচ্ছে না। আস্তে আস্তে স্পর্শটি আনিসের বুকের দিকে আসছে। হাত দিয়ে ধরে দেখল সেই হাত। হাতটি তার গলার দিকে এগোচ্ছে। শত চেষ্টা করেও থামাতে পারছে না। গাড়িটিও একবার থেমে গেল। হাতটি আটকাতে পারছে না। এবার পেছন ফিরে দেখল লাশটি বসে থেকে তাকে ধরেছে। দু চোখে কিছু নেই, রক্ত গড়াচ্ছে। বুকটা একেবারেই ফাঁকা। লাশের বসে থাকা দেখেই আনিসের প্রাণ বাহির হবার উপক্রম। দম বন্ধ হয়ে আসছে। শেষ চেষ্টায় দুহাত দিয়ে হাতটি ঝাঁকি মারল আনিস। হাতটি সরে গেল। সঙ্গে সঙ্গে পিঠে এত জোরে থাপ্পড় মারল আনিস বাবা মা বলে চিৎকার করতে লাগল। এরপর আরো এক থাপ্পড় মারল গাড়িতে। আনিস অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরল 13 দিন অতিবাহিত হয়ে গেছে রাজশাহী মেডিকেল হাসপাতালে। বুকে পিঠে ব্যান্ডেজ করা। আরো কিছুদিন পর বাড়ি ফিরে আসলেন আনিস রহমান। আমি সহ অনেক লোক তাকে দেখার জন্য
ভিড় করেছিল সেখানে। আনিস রহমানের পিঠে একখানা মাংস নেই, আর তার বুকে এবং তার পাশে আগুন পুড়ে গেলে যেরকম হয় সেরকম ক্ষত। এ কথাগুলো ছিল আনিস রহমানের। সে আর কোনোদিন গাড়িতে লাশ বহন করেনি।